আজকে আমরা উইল রিভিজিট আমরা আজকে কত তারিখ? জানুয়ারি 3 হ্যাঁ 25। আচ্ছা, আমরা আমাদের কাজ হলো আমরা যে কাজটা করার চেষ্টা করব এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সন, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, ফার্স্ট আমাদের জানা দরকার কেন আমরা কনভার্ট করতে চাই। এই কনভার্ট করতে চাইলে আমাদেরকে যে জিনিসটা বোঝা দরকার যে এনএফের অসুবিধাগুলো কি। এনএফের অসুবিধা হলো এনএফের আমরা করে আসছি, এনএফের আঁকাটা কিন্তু খুব সোজা, মানে এনএফের মূল শর্তটা তুমি নিয়ে জাস্ট মূল শর্তটা দেখিয়ে দাও, তোমার এনএফএ শেষ। কিন্তু ডিএফএতে যে কাজটা করতে হয়, ডিএফএতে ওই প্রত্যেকটা স্টেট থেকে যেই ট্রানজিশনগুলো হচ্ছে, মানে তুমি একটা পার্টিকুলার স্টেট পুরো ব্যাপারটাকে একটা কম্পিউটেশন প্রসেস হিসেবে ধরো। কম্পিউটেশন প্রসেস মানে কি, আমি একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন সিকোয়েন্স এক্সিকিউট করতে চাচ্ছি। এই ইনস্ট্রাকশন সিকোয়েন্সে আমার কম্পিউটারের জন্য যেই কাজটা করা জরুরি সেটা হচ্ছে কি, যে কোনো ধরনের যাতে অ্যাম্বিগুইটি না থাকে। অ্যাম্বিগুইটি বলতে বোঝা হচ্ছে দ্ব্যর্থবোধকতা, যে আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি এটা যাতে অন্য মিনিং না হয়। এনএফএতে দেখবে যে অন্য মিনিং হওয়ার একটা সুযোগ রয়ে যায়। সেটা কি খেয়াল করে দেখো, ওইখানে Q1 থেকে Q2-তে আমি যদি 1 দিয়ে যেতে চাই ইনপুট, তাহলে কি আমি Q1-এও যাব আবার Q2-তেও যাব। তো এখন একটা পার্টিকুলার পর্যায়ে তোমার যে ফিজিক্যাল কম্পিউটার, এটা তো মানুষ না, তাই না? তার একটা লজিক বিল্ড আপ যদি তুমি করে দাও, সে ওই জায়গায় গিয়ে আটকে যাবে যে আমি কি এইদিকে যাব না ওইদিকে যাব। সো তোমার তাকে কোনো না কোনোভাবে একটা ডেফিনিটিভ একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হয়, যেটার মাধ্যমে সে এক্স্যাক্টলি যে কাজটা করার কথা সেটাই করবে। তার মানে কি, আমরা ওইখানে এক স্টেট থেকে আরেক স্টেটে যে ট্রানজিশন, সেটার জন্য একটা ইনপুটের জন্য যাতে একই রকম ট্রানজিশন হয়, এটা তাকেই করে দিতে হবে। তার মানে কি, আন্ডারলাইং যে কম্পিউটার, ফিজিক্যাল কম্পিউটার, সেটার নো ম্যাটার ইনস্ট্রাকশনগুলো কী, বা আমরা প্রোগ্রাম করছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে সেটা তার জানার দরকার নেই। তার প্রথম ব্যাপার, তার কাছে যেই ব্যাপারটা জরুরি সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতে গিয়ে সে যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি ব্যর্থবোধকতা, হ্যাঁ অ্যাম্বিগুইটি, কোনো ব্যাপারে কনফিউশন তৈরি হওয়া, এটা যাতে না হয়। তো তাহলে আমরা যখন প্রোগ্রাম লিখি, আমরা কিন্তু কোন স্টেটটা ফলো করি বা কোন ধরনের ট্রানজিশনের স্ট্রাকচার ফলো করি বা কোন মডেল ফলো করি, তোমাদের কি মনে হয় আমরা যখন প্রোগ্রাম করি? হ্যাঁ, না এনএফএ, মানে আমরা যখন প্রোগ্রামটা লিখছি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন কিন্তু আমরা এনএফএ, কারণ কি, তুমি যখন লেখো যে ইন্ট a, b, c, এখন এখানে কিন্তু তুমি লেখো নাই যে আমি এই যে ভ্যারিয়েবলগুলোর নাম দিচ্ছি, মনে করো আমার অ্যালফাবেট হচ্ছে বা ইনপুট অ্যালফাবেট হচ্ছে a through z। এখন এখানে z নাই কেন, x নাই কেন, বা অন্যান্য আরও কিছু নাই কেন, সেটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি না। তাহলে কি হচ্ছে, যখন তোমার ফিজিক্যাল কম্পিউটার কাজ করতেছে তখন সে তো ইন্টেলিজেন্ট বিইং না আসলে, তার মনে এই প্রশ্ন আসা কথাটা ভুল, মানে সে হয়তো চিন্তা করতে, তার তখন এই ব্যাপারটা তার কাছে একটা প্রশ্ন হিসাবে আসতে পারে যে ওয়াই নট এক্স, ওয়াই নট ওয়াই, ওয়াই নট জি বা জেড। কিন্তু এই ব্যাপারটা আমরা কিভাবে করি নিই, এইটাকে একটা আলাদা একটা সেট হিসাবে বা একটা সেটই বলবো আমি হিসাবে তার কাছে উপস্থাপন করা হয়, যেগুলো ব্যবহার করা হয় নাই, নন ইউজড ভ্যারিয়েবল নেমস। হ্যাঁ, সে শুধু এই ইউজড ভ্যারিয়েবল নেমস নিয়েই কাজ করবে। তো তার মানে কি, আমরা যদিও প্রথমে শুধু এই 3টা ভ্যারিয়েবল সেট করে দিচ্ছি, বাট অন্য যেসব ভ্যারিয়েবল হতে পারত সেগুলোর সম্ভাবনাগুলোকে আমরা কিন্তু রেখে দিচ্ছি, বাট ওই মুহূর্তে ব্যবহার করছি না এবং আমার করার দরকারও পড়ছে না। কিন্তু আমার ফিজিক্যাল কম্পিউটার অলরেডি জানে
যে ওগুলো যখন ব্যবহার হচ্ছে না আমি এগুলোই ব্যবহার করব বা এগুলো আমাকে ব্যবহার করতে বলা হচ্ছে। তার মানে কি খেয়াল করে দেখো আমরা এটাকে এনএফএটা কি আসলে এনএফের এটাকে আমরা ট্রানজিশন ফাংশন দিয়েও দেখতে পারি। এনএফের কনটেক্সটে এই যে এই ব্যাপারটা ক্রস প্রোডাক্ট অফ ক্যাপিটাল কিউ অ্যান্ড এটা হলো এনএফের ক্ষেত্রে এটা আমাদেরকে কি দেয়, এখানে কি লিখবো আমরা পি অফ কিউ, খেয়াল আছে পাওয়ার সেট অফ কিউ। এনএফের কনটেক্সটে আমরা বলেছিলাম যে যদি তোমার একটা সেট থেকে যে কোনো একটা ইনপুট তুমি পাও এবং সেই ইনপুটের সাথে অ্যাপসিলন ট্রানজিশনও থাকতে পারে, এটা হচ্ছে এনএফের ক্ষেত্রে, এটা হচ্ছে এনএফের ট্রানজিশন ফাংশন, বুঝছো? মানে ট্রানজিশন ফাংশনের ফর্মাল ডেফিনেশন যে যদি আমি একটা পার্টিকুলার স্টেটে থাকি সেই স্টেটে থেকে আমার যদি একটা পার্টিকুলার ইনপুট আসে সেই ইনপুটটার মধ্যে আবার এমনও হতে পারে যে অ্যাপসিলনও থাকতে পারে, তাহলে আমি যেই সব স্টেটে যেতে পারি সেই স্টেটগুলোর কালেকশনটা হচ্ছে আমার পি অফ কিউ, মানে পাওয়ার সেট অফ কিউ। তো পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি, মনে করো আমি ওই এখানে আমরা মনে করো ধরি যে আমার এখানে কিউ কিউ প্রথম যেই এনএফএটা Q1 Q2 Q3 অ্যান্ড Q4 এইগুলো হচ্ছে আমার এইটার কনটেক্সটে আমার সেট অফ স্টেটস, তাই না? আচ্ছা, এখন যখনই আমি অ্যাপসিলন ট্রানজিশন নিয়ে আসছি এবং এনএফএ ব্যবহার করছি তখন কি হবে, তখন এগুলো থেকে মাল্টিপল মানে ডেস্টিনেশন হতে পারে। যেমন ওইখানে খেয়াল করে দেখো যদি আমি এরকম বলি Q1 অন আমার কি ইনপুট হচ্ছে 1, তাই না? তাহলে এটা কি হচ্ছে গিয়ে Q1 অ্যান্ড Q2, তার মানে কি আমি দুইটা স্টেটে যেতে পারি। আচ্ছা, এখন এই যে আমি দুইটা স্টেট নিয়ে আমার একটা ডেস্টিনেশন স্টেট তৈরি হলো, এই স্টেটটা কিন্তু আমার পি অফ কিউ এর ভিতরে আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এই তিনটাকে নিয়ে পি অফ কিউ তৈরি করি। আমি ব্যাপারটাকে আর একটু আসলে পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে আমরা পাওয়ার সেটটাকে আমরা কীভাবে তৈরি করতে পারছি। এগেন tethered goat. মনে করো এটার পাওয়ার সেটটা হচ্ছে কি, এই চারটা স্টেট আছে তো, কিন্তু এটার পাওয়ার সেট কি দাঁড়াবে, আর এটা যদি কিউ হয় প্রথমটাই হচ্ছে আমার ফাই যেটা এমটি সেট, তারপরে এই সেটগুলো এক একটা করে, হ্যাঁ টু দি পাওয়ার এন, তার মানে কি 32টা হবে। এতগুলো লিস্ট করাটাও একটু ঝামেলা। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা এটাকে আরও ছোট করে নিয়ে আসি। মনে করো এটা আমার দুইটা স্টেট, আচ্ছা না তিনটা ধরি আমি, তাহলে মোটামুটি হ্যাঁ ঠিক আছে। সবাইকে শোনো, বুঝতে না পারলে কিন্তু বলো, এই ব্যাপারগুলো ইজি বাট নট ইনটুইটিভ। ইনটুইটিভ বলতে বোঝায় যে রাইট দেখেই তুমি বুঝে ফেললা, এরকম না, একটু আমাদেরকে ভাবতে হয়, একটু আমাদেরকে লজিকগুলোকে একটার সাথে একটা লাগাতে হয়, ঠিক আছে? সো এবং এখানে আরেকটা অসুবিধা হলো কি, যে এগুলোকে আমরা সিম্বলিক কম্পিউটেশন দিয়ে ব্যবহার করতেছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি এই কাজটাই করো। তুমি মনে করো ফ্যাক্টোরিয়ালের যেই প্রোগ্রাম লিখতেছো, মনে করো তুমি কি করো আসলে, তুমি লুপের আইডিয়াটা নিয়ে আসো, তারপরে তুমি ভ্যারিয়েবল ডিক্লারেশন, তার মানে কি একটার উপরে আবার একটু একটু এরকম করতে করতে এই ওইগুলোকে আমরা সরাসরি না দেখে আমরা ওগুলোর যদি এগেনস্টে কিছু নাম দেই, ওই যে ওইভাবে দেখা, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে থিওরি অফ কম্পিউটিংয়ের এই যে মডেলগুলো আর কি, যে বেসিক্যালি এই জিনিসগুলোই একটা কাজ করার পদ্ধতি, অ্যালগোরিদম তোমাকে শেখায়, যেটা তুমি রিয়েল ওয়ার্ল্ড সিনারিও বা রিয়েল ওয়ার্ল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করবা, প্রোগ্রাম তৈরি করবা, ঠিক আছে? সো পাওয়ার সেটটা তোমাকে ওই যে কোনো কম্পিউটেশন প্রসেস, যে এই কম্পিউটেশন প্রসেসের লজিক্যাল স্টেপগুলো বুঝতে শেখায়, ঠিক আছে? যে আমি আসলে
কোন কোন আমার ট্রানজিশনে সবগুলোই যে আমি পাওয়ার সেটের সব কিছুই ব্যবহার করবো এমন না, কিন্তু আমি সম্ভাবনাটা খুলে রাখছি। ইসের ক্ষেত্রে কিন্তু আর যদি এটার সাথে আমরা ডিএফ এর ট্রানজিশন ফাংশন কম্পেয়ার করি তাহলে কি আসে, সেটার ফর্মাল ডেফিনেশনটা কি? ডিএফ এর ট্রানজিশন ফাংশন খুব ইজি, তাই না? যে তুমি একটা স্টেট নিচ্ছ, এই স্টেটের সাথে একটা গিভেন অ্যালফাবেট আছে, ওই অ্যালফাবেট থেকে বিভিন্ন ওই ব্যবহার করে ট্রানজিশন নিচ্ছ, কিন্তু ট্রানজিশনগুলো এরকম যে কখনই তোমাকে একের অধিক স্টেটে নিয়ে যাচ্ছে না, একটা স্টেটে নিয়ে যাচ্ছে। তার মানে কি আমার ওই অরিজিনাল যে স্টেটের যেই চেহারা এখানেও কিন্তু তাই থাকছে, কিন্তু এনএফএতে আসলেই এটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা তুমি এনএফ এর সাথে ডিএফ এর পার্থক্য, কিন্তু এই পার্থক্যটাকে আমরা যখন মেশিন লেভেলে চিন্তা করব তখন এই পার্থক্যটাকে আমাদের ঘুচিয়ে দিতে হবে। কারণ কি, ওই যে আমাদের অ্যাম্বিগুইটি তৈরি হোক সেটা আমরা চাই না। আমার মেশিন একটা জায়গায় গিয়ে থমকে গেল যে আমি কি এখন এইটা করব নাকি ওইটা করব। ডিসিশন পয়েন্টগুলো, যে এই ডিসিশন পয়েন্টগুলো থেকে সে আটকে যেতে পারে। কাজে রাইট, সর্ট ঠিক না, এটাকে বলতে পারো যে তুমি ইনক্লুসিভ একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। না না, হ্যাঁ ওয়ান ওয়েতে বটেই, কিন্তু আমি করছি কি, আমার মনে করো 2-3 রাস্তায় যাওয়ার কথা ছিল, মনে করো আমি হ্যাঁ হ্যাঁ এইটা মনে করো একটা এনএফএ ট্রি, ঠিক আছে? মানে তুমি এখানে এই পয়েন্ট থেকে শুরু করলা, বিভিন্ন ইনপুট আসতেছে, তুমি বিভিন্ন স্টেটে যাচ্ছ, মনে করো এপসিলন দিয়েও কিছু আছে এরকম। এখন তুমি যে কাজটা করবা, এগুলোকে একটা স্টার্ট স্টেটটা সহ একটা পার্টিকুলার স্টেটে নিয়ে আসবা, ফলে এর পরের যে ট্রানজিশনগুলো সবগুলোই লিনিয়ার ট্রানজিশন হয়ে যাবে, তুমি আলাদা ব্রাঞ্চ আর তৈরি হবে না। ফলে এইটা ওই যে ওই অ্যাম্বিগুইটিটাকে বন্ধ করে দিল। এনএফএ থেকে ডিএফএতে কনভার্সনের মেইন যুক্তিটাই হচ্ছে, মেইন রিজনটাই হচ্ছে এটা, যে আমরা যে এক স্টেট থেকে যে একই ইনপুটের জন্য ডিফারেন্ট স্টেটে যেতে পারি, ওই ডিফারেন্ট স্টেটগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং এক জায়গায় নিয়ে এসে সেগুলোকে একটা ট্রানজিশন হিসাবে দেখানো। এই একটা ট্রানজিশন হিসাবে দেখানোর জন্যই আমরা ডিএফএতে কনভার্ট করে নিয়ে আসি। আর এইটার করার পেছনে যে আন্ডারলাইং যুক্তি বা পদ্ধতি, সেটা নিয়ে আমরা এখন এই যে কথা বলছিলাম, যে তুমি এখান থেকে দেখতেছো পাওয়ার সেট তৈরি হচ্ছে, ওই পাওয়ার সেটটা থাকতেই পারে, কিন্তু ওই পাওয়ার সেটটাকে আমি করব কি, কনভার্ট করব নর্মাল সেট অফ স্টেটে। মানে এটা হয়তো অরিজিনাল সেট অফ স্টেট নাও হতে পারে, কিন্তু এটাকে আমি একটা এমন জায়গায় নিয়ে আসব যাতে করে আমার ট্রানজিশনটা লিনিয়ার ট্রানজিশন হয়, মানে ব্রাঞ্চিং আউট করবে না, একটা স্টেট থেকে একই ইনপুটের জন্য বিভিন্ন দিকে যাবে না, শুধু একদিকেই যাবে। ওইটার জন্য আমরা এটাকে ডিএফএতে কনভার্ট করি, যার ফলে কম্পিউটার কাজ করতে পারে, ঠিক আছে? কম্পাইলারের কাজ কিন্তু এটাই। কম্পাইলার এটাকে বলতে পারো যে এনএফএ থেকে ডিএফএতে নিয়ে যায় এসেকে। হ্যাঁ, আরও অনেক কাজ করে কম্পাইলার, যেমন মনে করো ছয়টা ফেজ আছে। হ্যাঁ, প্রথমে সে এমটি স্পেসগুলো, হোয়াইট স্পেসগুলো দূর করে দেয়, তারপরে এটার যে পার্টিকুলার ভ্যারিয়েবলটা তুমি লিখছো, সেই ভ্যারিয়েবলটা নিয়ম মেনে লিখছো কিনা। কারণ কম্পাইলারের ভেতরে মাইক্রোসিনট্যাক্স বলে একটা জিনিস থাকে। মাইক্রোসিনট্যাক্সটা হলো মূলত তোমার একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রীতিনীতিগুলো কী, ওই জিনিসগুলোকে কম্পাইলারের ভিতরে দেয়া থাকে। আচ্ছা, গ্যাঞ্জামটা কখন লাগে, মানে তুমি যদি কোনো সিনট্যাকটিক ভুল করো প্রোগ্রাম লিখতে গিয়ে, তখন দেখবে যে ওটা কিন্তু খুব সহজেই সলভ করা যায়। কিন্তু তুমি যদি কখনো লজিক্যাল ভুল করো, দেন ইউ আর ইন বিগ ট্রাবল। এবং সেই কারণে প্রোগ্রামিংটা কঠিন, যে মানে তুমি কারণ মানে মূলত আমরা যেটা করি, মানে এই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়েছিল, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা যা করি কোর্সগুলোতে সিনট্যাক্স শিখি, এটার সাথে সাথে ইনভিজিবলি আমাদেরকে আরেকটা যেটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্সটা কি, মূলত যে তুমি একটা পার্টিকুলার ভ্যারিয়েবল ইউজ করে একটা কিছু এক্সিকিউট করতেছো, একটা ফর্মুলা এক্সিকিউট করছো, কিন্তু এটা কতখানি তুমি অর্থবহভাবে করেছো। মানে অর্থবহ মানে কেন, যে এটা কি আসলেই কাজ করবে কিনা,
এই লজিকটাকে আমরা বলি হচ্ছে সিম্যান্টিক্স। এটা শেখাটা হচ্ছে সবচেয়ে কঠিন। মানে তুমি যে কেউ তুমি সিনট্যাক্স শিখিয়ে দিলে যে কেউই প্রোগ্রাম লিখতে পারে এবং তাই লেখে, কিন্তু কারা প্রোগ্রামার হিসাবে উপর দিকে উঠে যায়? যারা ওই সিমেন্টিক্সটা বুঝতে পারে। ঠিক আছে, ওই সিমেন্টিক্স বোঝার ক্ষেত্রে হলো তোমার, কারণ আমরা কিন্তু এখানে সিমেন্টিক্স নিয়ে কথা বলছি না, যদিও সিমেন্টিক্সের ব্যাপার আছে, হ্যাঁ, কিন্তু মূলত আমরা ওই সিনট্যাক্সটা কীভাবে তৈরি হচ্ছে ওই জিনিসটা নিয়ে কথা বলছি। যে আমরা চেষ্টা করছি যে এই যে সিমেন্টিক একটা কাঠামো তৈরি হচ্ছে এটাকে কম্পিউটারের বোধগম্য একটা ফরম্যাটে নিয়ে যেতে পারি কিনা, যেটা হচ্ছে আমাদের ডিএফএ। ঠিক আছে, সো এইটা করার যে যুক্তিগুলো সেগুলো কিন্তু আরবিট্রারি না, যে আমি এখানে একটা পাইলাম এখানে একটা পাইলাম নিয়ে এসে না, এটা একটা আমরা জানি যে এটা একটা সিকোয়েন্সিয়াল বা লজিক্যাল একটা সিকোয়েন্স আছে এখানে। যেমন এখানে আমরা যেই আইডিয়াটা ব্যবহার করছি সেই আইডিয়াটাকে কিন্তু তুমি লজিক দিয়ে, মানে এটা এই আইডিয়াটা এই কনভার্সনটাকে একটা লজিক্যাল ভিত্তি দেয় যে হ্যাঁ এটা করা যায়, এটা এভাবে করা যায়, এটা করাটা বাস্তবসম্মত। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাতে মানে এইটা আসলে যে কোনো থিওরি অফ কম্পিউটেশনের কোর্স অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 সেমিস্টার লংও হয়, যেটা অবশ্য বেসিক্যালি যেটা হয় তুমি যদি মাস্টার্স করতে যাও, তুমি যদি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করো, ওইখানে কিন্তু আবার তোমাকে থিওরি অফ কম্পিউটেশন নিতে হবে মাস্ট। কারণটাই হচ্ছে যে এই আইডিয়াগুলোকে আমরা আরও ইলাবোরেট করে দেখাই। আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ওই আইডিয়াগুলোকে ইলাবোরেট করতে গেলে দেখা যায় যে আমরা যেমন অন্য ব্যাচের যেইটা হচ্ছিল 14 ব্যাচের, ওদের চেয়ে কিন্তু আমরা একটু পিছনে পড়ে গেছিলাম, ওদেরকে অনেক কিছু করিয়ে ফেলেছে, কিন্তু এইরকম ডিটেলসে হয়তো ওইটা হয়নি। কিন্তু আমার মতে ওই ডিটেলসে হওয়া উচিত, কারণ নাহলে তুমি আইডিয়াটা তোমার কাছে একটা ধোয়াটে ভাষা একটা জিনিস নিয়ে রয়ে যাবে। হ্যাঁ, এটা উচিত না। ঠিক আছে, তো সেই কারণে আমি এই যে এত পেইন নিচ্ছি এগুলোর রিজনটাকে বোঝানোর জন্য, যে আমরা কেন আমরা পাওয়ার সেট অফ কিউ বলতে কি বোঝায়, এটা আমরা কেন পাই, এবং সেটা থেকে আমরা কেন ওইটাকে আমরা ওগুলোকে আমরা এলিমিনেট করার চেষ্টা করি। এখানে যেমন মনে করো এখন আমরা এই উদাহরণে আসি, যে যদি আমার এইটা অরিজিনাল সেট থাকে কিউ, সেটা থেকে যদি আমি পাওয়ার সেট অফ কিউ তৈরি করতে চাই, তাহলে আমার ইগুলো কি হবে, অ্যাভেলেবল আমার ওই এলিমেন্টগুলো কি হবে, Q3, Q1, Q2, তারপর Q1, Q3, Q1, Q3, তারপর Q2, Q3, তারপর Q1, Q2, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। এমটি সেটটা আমাদের দরকার, কারণ যে কোনো সময় ডেড এন্ড, এই যে আমরা এই যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে যে মনে করো আমি বলছি যে যদি একটা পার্টিকুলার ইনপুট আসলে আমার কোনো কম্পিটিশন নাই, ওইটাকে আমরা বলি যে ট্র্যাপ স্টেট, যেটা নিয়ে আমরা আরও ডিটেলসে কথা বলা যেত, কিন্তু আমি সময়ের অভাবে আমি এভাবে বলিনি। ট্র্যাপ স্টেটটা আর কিছুই না, ওই যে তুমি মনে করো ভুল চাবি দিয়ে একটা তালা খুলতে যাচ্ছ, এটা হচ্ছে ট্র্যাপ স্টেট, আর কিছুই না। যে তোমার নো ম্যাটার যতই তুমি তালা ঘোরাও, ওইটা কিন্তু কারেক্ট ওই খাঁজগুলো যে আছে ওই খাঁজগুলোর মধ্যে ইনপুটটা বসছে না, মানে কারেক্ট ইনপুট দিচ্ছ না। যখনই কারেক্ট ইনপুট দিচ্ছ না, তার মানে তোমার কম্পিটিশন আগাচ্ছে না, এটা ইট ক্যান অলসো ক্র্যাশ, এবং ওই স্টেটে গিয়ে তুমি আটকেও গেলা। ওইটা ক্র্যাশের পরে তাই যে তুমি কোনো একটা প্রোগ্রাম ক্র্যাশ করলে তুমি তার এটা থেকে রিকভার করতে পারো না, আনলেস এটাকে রিসেট করা বা পুরো হার্ডওয়্যার চেঞ্জ করে ফেলা বা এইগুলো ছাড়া। তো এই যে ওই স্টেটটাকে আমরা ফাই দিয়ে দেখাই, হ্যাঁ, ডেড এন্ড। আচ্ছা, আর অন্যগুলো হচ্ছে কি একটা পার্টিকুলার স্টেটে, যেমন ওখানে তুমি চিন্তা করো ওইখানে যদি তুমি Q1-এর কনটেক্সটে আমরা কম্পিটিশনটা খেয়াল করি, 1 দিয়ে হলে আমি কোন স্টেটে যাব, এই যে এইটা, ঠিক আছে। তারপরে আবার মনে করো এখানে যদি Q4 হয়, Q4 থেকে আমি কোন স্টেটে যেতে পারি, হ্যাঁ, ও আচ্ছা, আমরা ওখানে শুধু Q3 মনে করো, আমাদের Q4-এর জায়গায় Q3টাকে আমরা এক্সেপ্ট স্টেট ধরলাম মনে করো, হ্যাঁ। তাহলে মনে করো ওখান থেকে Q2 থেকে Q3-তে যেতে হলে আমাকে
আমি এখানে যদিও অ্যাপসিলন ট্রানজিশন নাই, অ্যাপসিলন ট্রানজিশন থাকলে মানে এখানে পাওয়ার সেটের মধ্যে প্রত্যেকটাই যে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু না। এটা তো মোটামুটি ক্লিয়ার আমাদের কাছে, তাই না? যে পাওয়ার সেট থেকে হয়তো কিছু ব্যবহার হবে, এখানেও কিন্তু এইটা মানেটা কিন্তু এইটাই যে বলা হচ্ছে যে এখান থেকে আমার একটা গিভেন স্টেট এবং সেখানে একটা গিভেন ইনপুট, সেটার ভিত্তিতে আমি যেই স্টেটে যাব সেই স্টেটটা আছে হলো এইখানে, ঠিক আছে? তার মানে এই না যে সবগুলো স্টেটই আছে, সেটা না, বলছে যে সেই স্টেটটা এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, শর্টকাটে। হ্যাঁ, মানে মূলত টেবিলে আমরা, আর যখন তুমি এনএফ এর টেবিল তৈরি করছো তখনও তুমি খেয়াল করবে যে সব কিছুই কিন্তু দেখানো হয়নি, পাওয়ার সেটের কিছু অংশ আছে। আচ্ছা, এখন এটার থেকে আমরা যখন ডিএফএতে যাব তখন আমার করতে হবে কি, এই পার্টিকুলার কিছু স্টেটকে অন্য স্টেটের সাথে মিলিয়ে ওইটাকে নতুন নাম দিতে হবে, বা ওগুলোকে একটা স্টেট হিসাবে ট্রিট করতে হবে, ফলে আমার ওই যে লিনিয়ার সিকোয়েন্সটা তৈরি হবে। তো এইটাই হচ্ছে আমার এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের লজিকটা আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে আমরা আরেকটা জিনিস দিয়ে দেখাতে পারি, সেটাকে আমরা বলি, যদিও আমরা পরীক্ষায় এটা নিয়ে কথা বলবো না, কিন্তু জাস্ট এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন আর কিছুই না, যে তুমি একটা পার্টিকুলার স্টেট থেকে ট্রানজিশনটা একটা যে কোনো ট্রানজিশন ফাংশন, সেটা এনএফের হোক ডিএফের হোক, সেটা কি দেখায় আসলে? দেখায় হচ্ছে যে একটা স্টেট থেকে তুমি আরেকটা স্টেটে যেতে পারছো, জাস্ট একটা ট্রানজিশন। আর এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন করে কি, তুমি একটা পার্টিকুলার সেট অফ স্ট্রিং আছে, এই সেট অফ স্ট্রিংয়ের প্রত্যেকটা ইনপুট বা প্রত্যেকটা সিম্বল ব্যবহার করে তুমি যেই স্টেটগুলোতে পৌঁছাও সেগুলোর একটা সিকোয়েন্স তৈরি করা, ঠিক আছে? যেমন মনে করো এখানে আমি এইভাবে বলি, মনে করো আমাদের এই প্রথম এনএফএটার ক্ষেত্রেই আমার এরকম একটা কিছু আসলো, 01111, হ্যাঁ, 01111 এরকম একটা কিছু আসলো। তাহলে আমি ওখান থেকে আমার ট্রানজিশনগুলো কি হবে? Q1 থেকে 0-র জন্য Q1, তারপরে 1-এর জন্য সে দুই দিকে চলে যাবে, Q1 এবং Q2, তারপরে Q2 থেকে 1-এর জন্য সে যাবে হচ্ছে Q3, কিন্তু আবার Q1 থেকে 1-এর জন্য কোথায় যাবে সে? Q2। আচ্ছা, তারপরে পরের যে 1টা আসলো সেটার জন্য, হ্যাঁ, পরের 1 এটা, তারপরের যে 1, মানে আমরা এটা করছি, এটা গেল, এটা গেল, এটা গেল। এখন এই যে ফোর্থ সিম্বলটা, যেটা ফোর্থ সিম্বল আসার কারণে আমি Q3 থেকে Q4-এ গেলাম, আর ওইটা থেকে Q2 থেকে 1-এর জন্য Q3। এখন লাস্ট যে সিম্বলটা, সেটার জন্য আমি কি হচ্ছে, এখান থেকে কোথাও 1-এর জন্য আমি কোথাও যেতে পারছি না, তার মানে এটা 5, আর এখান থেকে Q3 থেকে আমি যেতে পারছি Q4-এ। তাহলে আমার একটা সিকোয়েন্স গিয়ে এই কম্পিউটেশনটাকে আমাকে কি বলে সাকসেসফুল করলো। এখন এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের যে ট্রানজিশনগুলো, এই ট্রানজিশনগুলোকে যখন আমি একসাথে দেখাবো এবং ধাপে ধাপে লিখে, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। এক্সটেন্ড করছো তুমি পার্টিকুলার সিম্বলের কনটেক্সটে, হ্যাঁ, এটা মানে এক্সেপ্টিংটা এক্সটেন্ড করছো। এক্সটেন্ড করা বলতে ওই এখানে কিন্তু ওইভাবে বোঝাচ্ছে না যে আমি এটাকে টেনে বড় করতেছি, সেটা না। মানে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, আমি যে পুরো স্ট্রিংটার জন্য আমার যে কম্পিউটেশনটা হচ্ছে সেটা কিভাবে গিয়ে ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছে ওইটাকে আমি দেখাচ্ছি। এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। সো এনএফের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা লিখে ওইভাবে করতে পারি, যে কিন্তু ওইটার মধ্যে আমি খুব বেশি যাব না, হ্যাঁ, মানে আপাতত আমাদের ওই সময় নাই। কিন্তু এই এক্সটেন্ডেড ট্রানজিশনের আইডিয়াটা খেয়াল রাখো,
আইডিয়াটা হচ্ছে কি, দেখো যে এই দুই দিকে চলে গেছে আমার ট্রানজিশন, এই দুইটাকে আমার কিন্তু খেয়াল করতে হবে, দুইটাকে আমার কি বলে লিখতে হবে বা মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ওভারঅল ট্রানজিশনের ব্যাপারটা। এখানে কিন্তু আমরা আমাদের পুরনো জানা দুইটা জিনিস ব্যবহার করবো এই ট্রানজিশনের ক্ষেত্রে, খেয়াল আছে কি না? একটা হচ্ছে এপসিলন ক্লোজার, আরেকটা হচ্ছে পার্টিকুলার একটা ইনপুট আমি করলাম, কি বলে, ব্যবহার করে দেখি যে ওইটার পরেও আবার একটা এপসিলন ট্রানজিশন আছে, তাহলে আমাকে ওইটাও নিতে হচ্ছে, তাই না? তাহলে এই যে দুইটা এপসিলনের ব্যবহার, এগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু এপসিলন ট্রানজিশন তৈরি করি। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখতে পারি। আমরা এই এক্সাম্পলটা দিয়ে শেষ করে দিব আজকে। ছোট্ট একটা নেই, কারণ বড় কনভার্সনটা হলে আমাদের আইডিয়া কিন্তু কম্পিউটিংয়ের আইডিয়া কিন্তু মূলত একই রকম। হ্যাঁ, এটাকে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট মডেল হিসাবে দেখছি আমরা, তাই না? অ্যাবস্ট্রাকশনের সুবিধাটা কি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে না গিয়ে তুমি শুধু লজিকটাকে তুমি কম্পিটিশনের ক্ষেত্রে যে কাজ করছে এই লজিক্যাল সিকোয়েন্সটা তৈরি করতে পারো। আমার কথা বোঝা যাচ্ছে? কথাগুলো একটু কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা আর কিছুই না। যে মানে মনে করো আমি ওই যে আবারও আমি বলি যে মনে করো আমি একটা ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম লিখতে চাই। এই ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম লিখতে গেলে এটার যে লজিকটা, সেই লজিকটা তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই, তাই না? ওই লজিকটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? আমি একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালগোরিদম লিখতে পারি, বাট অ্যালগোরিদমটা যখন আমি ইমপ্লিমেন্ট করব তখন এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গিয়ে একভাবে ইমপ্লিমেন্ট করব। যদিও খুব বেশি ডিফারেন্স হয় না, কিন্তু হয়তো মনে করো তুমি একটা ভ্যারিয়েবল নিচ্ছ, ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতেছো, বা মনে করো পাইথনে গেলে তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করারই দরকার নাই, রান টাইমে গিয়ে তোমার ভ্যারিয়েবল হলো। রাইট, এবং আরও আছে ফাজি লজিক নিয়ে, যখন আমরা ফাজি লজিক নিয়ে যদি আমাদের অবশ্য আন্ডারগ্রেডে এই কোর্স দেওয়া হয় না, তখন এই ব্যাপারগুলো আরও বেশি আসে। আচ্ছা, দেখি শেষে দেখি। আচ্ছা, এখন মনে করো আমরা একটা পার্টিকুলার ছোটোখাটো একটা নেই, এনএফএ নেই, কি ব্যাপার, ও এটা আগে, আচ্ছা ব্যাক বাটন, আচ্ছা যেখানে আমার অ্যাপসিলন আছে কিন্তু ছোট, এরকম একটা কিছু নেওয়া দরকার। এখানে তো ছোট এরকম দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা আমরা নিজেরাই তৈরি করে ফেলি, এরকম মনে করো। পরীক্ষায় তো স্যার Q1 Q2 এগুলো দেন, এটা সিম্বল দিছি, আর আপনার এরকম যে পুরো মেশিনটা দিছি ডিএফ, ওখানে তো স্টেটগুলো তো ডিক্লেয়ার করতে বলে নাই, যেটা যে চারটাতে ছিল না। স্টেটগুলো আসলে ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না যদি তুমি স্টেটগুলোকে স্পেসিফিক্যালি অন্য কোথাও ইউজ না করো। তাহলে আমাদের জাস্ট স্যার ডিএফ এ টাকতে বলছে, ওই যে আপনার ট্রানজিশনটা জাস্ট এঁকে দিছি একটা গোলা করে, আর যেটা এক্সেপ্টিং ওটাতে ডাবল। হ্যাঁ, কিন্তু লেবেল দেওয়াটা হচ্ছে কাস্টমারি, মানে ওইটা দেওয়া উচিত। আর না দেওয়ার জন্য আমি যদি দেখি যে বেশিরভাগ লোকজন দেয় নেই, তাহলে মার্ক কাটবো না। আর যদি দেখি যে অল্প কয়েকজন দেয় নাই, সবাই দিয়েছে, তাহলে মার্কসে কাটবো না। আমি আই লুক ইনটু ইট, অসুবিধাটাই। স্যার আপনার এখানে একটা ইসের মধ্যে আমি এরকম দেখছিলাম স্যার, এই যে কাগজে যে Q1 Q2 নাই, জাস্ট সিম্বলগুলো দেওয়া আর এগুলা যখন আমরা ট্রানজিশন টেবিল করতেছি, আমরা যখন, হ্যাঁ রাইট, এটা ঠিক যে যখন তুমি ট্রানজিশন টেবিল করবা তখন এটা লেবেল দেয়া ছাড়া কোনোই উপায় নাই। হ্যাঁ, কিন্তু যখন তুমি মনে করো নর্মাল ডিএফএ এনএফএ আঁকছো, তখন এটা না হলেও চলে। আচ্ছা, খুব তাড়াতাড়ি আমরা মনে করো এইটাকে আমরা একটা ডিএফএতে কনভার্ট করতে চাই। এখন ডিএফএতে কনভার্ট করতে হলে যেটা হচ্ছে, আমরা এক অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা আমি আজকে আবার এখানে ওই নোটটা নিয়ে আসিনি, আমি এটা কালকে দিয়ে দেবো তোমাদেরকে।
অ্যালগোরিদমটা আর কিছুই না। প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে স্টার্ট স্টেট থেকে অ্যাপসিলন ট্রানজিশন আছে কি নাই। যদি না থাকে তাহলে এক ধরনের ব্যাপার হবে, আর যদি থাকে তখন আমরা অ্যাপসিলন ক্লোজার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আছে, থাকা মানে হচ্ছে আমার অ্যাপসিলন ক্লোজার, তখন আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কি যে আমি যদি Q0 থেকে অ্যাপসিলন দিয়ে Q1 এ যেতে পারি। আচ্ছা, তাহলে আমি এই দুইটা স্টেটকে একটা স্টেট হিসেবে দেখতে পারি যখন আমরা ডিএফএ নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে আচ্ছা এখানে এনএফএ থেকে ডিএফএতে যখন তুমি কনভার্ট করছো তখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি আসলে বেসিক্যালি এই যে গিভেন এনএফএ সেইটার কনটেক্সটে তুমি একটা ডিএফএ তৈরি করতে যাচ্ছ, কিন্তু এই ডিএফএটা এটার মতো হবে না। আচ্ছা, ডিএফএ যদি তুমি যখন তৈরি করতে যাও তাহলে তোমার কি দরকার? তোমার দরকার একটা ট্রানজিশন টেবল। এই ট্রানজিশন টেবলটা এনএফএ ট্রানজিশন টেবল থেকে তুমি ডিরাইভ করবা, তারপরে তুমি ডিএফএতে আঁকবা। ঠিক আছে, হ্যাঁ তুমি এনএফএর টেবিল তোমার যে লিখতেই হবে এমন কোনো কথা নাই, কারণ আমার এনএফএ অলরেডি দেয়া আছে, কিন্তু ডিএফএর টেবিলটা আমরা এখান থেকে শুরু করব এইখানে, তখন আমরা এটাকে বলবো ডিএফএ। এবং আমার যে গিভেন যেই ট্রানজিশনগুলো আছে, গিভেন যে ইনপুটগুলো আছে সেগুলোকে আমার গোনায় নিতে হবে। বাট এখানে যেহেতু এটা ডিএফএর টেবল, তাহলে কোন ইনপুটটা থাকবে না? অ্যাপসিলন থাকবে না। তাহলে কি করতে হবে আমাকে? ওই অ্যাপসিলন দিয়ে যেই হচ্ছে, যে জায়গায় জাম্প হচ্ছে, ওই স্টেটটাকেও আমি একই সাথে স্টার্ট স্টেটের সাথে নিয়ে আসবো। এটাই হচ্ছে এইটা ফার্স্ট কাজ। মানে তুমি করবা কি, ডিএফের স্টার্ট স্টেটটা তৈরি করতে চাও, এই ডিএফের স্টার্ট স্টেটের মধ্যে তোমাকে যেটা করতে হবে যে এই পার্টিকুলার স্টার্ট স্টেটের, এটা কারা এরা? ও আচ্ছা, তো ডিএফের স্টার্ট স্টেটের মধ্যে এনএফের স্টার্ট স্টেটটা প্লাস যেখানে অ্যাপসিলন ট্রানজিশন হচ্ছে সেটাকেও নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা স্টার্ট স্টেট হিসেবে পাই কি, ওই যে আমাদের মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে তখন, আমি তখন বলবো মানে এখানে একটা অ্যাপসিলন আছে। আর নিয়ম হচ্ছে যদি তোমার এনএফের স্টার্ট স্টেট থেকে অ্যাপসিলন জাম্প থাকে, ওই অ্যাপসিলন জাম্প দিয়ে তুমি যেই সব স্টেটে যেতে পারো সব স্টেটগুলোকে স্টার্ট স্টেটের সাথে মিলায় ফেলতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি এইটাই হবে তখন। আমরা কি এটাকে Q0 বলছিলাম না? Q0 অ্যান্ড Q1 এইটা হবে আমার তখন স্টার্ট স্টেট। ঠিক আছে, আর যদি এটা না থাকতো তখন আমরা এইগুলোকে স্টার্ট স্টেট ধরার চেষ্টা করতাম, মানে এইটাই তখন স্টার্ট স্টেট থাকবে। মানে অ্যালগোরিদমের প্রথম স্টেপটা হচ্ছে কি, ডিএফের স্টার্ট স্টেটটা বের করা, এবং সেটা বের করার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যদি অ্যাপসিলন ট্রানজিশন থাকে, তাহলে অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে স্টার্ট স্টেট থেকে যেই স্টেটে তুমি যাচ্ছ ওই স্টেটটাকেও স্টার্ট স্টেটের সাথে নিয়ে আসতে হবে, যেটা এখানে হয়েছে। ঠিক আছে, আর যদি না থাকতো তখন আমরা শুধুই এটাকে স্টার্ট স্টেট ধরতাম। এখন এই দুইটাকে ধরছি, তাহলে এই দুইটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ট্রানজিশনগুলোকে তখন আইডেন্টিফাই করতে হবে যে এই স্টেটগুলো থেকে ট্রানজিশন আমার কি আসছে। সেই যে তখন যে স্টেটগুলো পাচ্ছি সেগুলো কি হচ্ছে, আমার ডিএফের নতুন স্টেট তৈরি হচ্ছে, এবং আমি ওই নতুন স্টেটগুলো যা পাবো এখানে ওইটার উপর আবার একই ইনপুট দিয়ে আবার আমরা দেখব যে ট্রানজিশন হয় কি হয় না। এইভাবে নতুন স্টেট যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ আমরা ট্রানজিশনটা চলতে থাকবে। যখন দেখব যে আমরা পুরনো স্টেটই রিপিট হচ্ছে তখন আমরা ট্রানজিশন বন্ধ করে দিয়ে টেবিলটাকে তখন আইডেন্টিফাই করব যে কোনটা স্টার্ট স্টেট কোনটা এক্সেপ্ট স্টেট। এবং আমি যখন টেবিল পেয়ে গেলাম তখন আমার পক্ষে কি সোজা ডিএফএটা আঁকা সোজা, বাস। সো দ্যাট ইজ হাউ উই কনভার্ট দি এনএফএ টু এ ডিএফএ। এটার ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি দেখি। তাহলে আমার Q0 থেকে Q1 এর জন্য এ দিয়ে ইনপুট দিয়ে কি হচ্ছে, Q0 থেকে এ দিয়ে আমি যাই হচ্ছে Q2, আর Q1 থেকে এটা মনে করো এটার দেওয়া উচিত ছিল Q3 Q4। না প্রথমে এর জন্য আমরা কোথায় যাচ্ছি,
Q0 Q1 থেকে, Q0 থেকে A এর জন্য হচ্ছে Q2-তে যাচ্ছি, আর Q1 থেকে A এর জন্য কোনো কিছু নাই। তাহলে আমার যেটা হবে, এইটা নর্মালি এইভাবে আমরা লিখি অনেক সময়। না, তাহলে আমার যেটা হবে, আমি এইটাকে হ্যাঁ, মানে না, কিন্তু এখানে ওই যেহেতু NF এর স্টেট, তো আমার এখানে কিন্তু কম্বাইন্ড স্টেট তৈরি হবে, কিন্তু ওগুলোকে আমি পরে নাম দিতে পারি বা ট্রিট করতে পারি। মনে করো আমি এরকম তো লিখতেই পারি যে এই যে আমার Q1-এ গেল, আমি এখন স্টার স্টেট হিসাবে এইটাকে এরকম তো বলতেই পারি, নাম দিতে পারি না এইভাবে। কিন্তু এটার বদলে আমি আবার এটাকে এও বলতে পারি। এইটাই এইভাবে আমরা আগাবো আর কি। আমার মনে হয় আর একটু ডিটেলস নিয়ে এটা কথা বলতে হবে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো না। আর 4 মিনিট আছে, তো 4 মিনিটে হবে না এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে জাস্ট আমরা তাহলে আজকে এই জিনিসটা মনে রাখি যে যখনই আমার NFA থেকে DFA-তে কনভার্ট করার জন্য একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা কাজ করে হচ্ছে এইভাবে। প্রথমে DF-এর স্টার সেটটা বের করতে হবে। সেই স্টার সেটটা বের করার জন্য আমরা কি করি, আমরা এখানে কিন্তু কোনো কিছু তোমাকে আমদানি করতে হবে না শূন্য থেকে, তোমার কিন্তু দেয়া আছে, NFA-টা দেয়া আছে। আমাকে যেটা খেয়াল করতে হবে যে এই NFA থেকে অ্যাপসিলন ট্রানজিশন আছে কিনা। যদি অ্যাপসিলন ট্রানজিশন থাকে, তাহলে এই বর্তমান NF-এর যেই স্টার স্টেট আর যেই অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে সে যেই স্টেটে গেছে, দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসবো, মানে একটা সেটে নিয়ে আসবো। এইটা হবে আমার যেই DFA-টা আমি চাচ্ছি, সেটা স্টার স্টেট। আর যদি NFA না অ্যাপসিলন ট্রানজিশন যদি না থাকে, তখন কি করব? তখন শুধুই NF-এর স্টেটটা হবে আমার স্টার স্টেট, ওইটাও ওই DF-এরই স্টার স্টেট হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, একটা টেবিল তৈরি করব। টেবিলের মধ্যে ওই নতুন পাওয়া স্টেটগুলোকে NF-এর ভিত্তিতে ট্রানজিশন ঘটিয়ে দেখব আমরা কিভাবে এই নতুন স্টেট আসছে। যতক্ষণ পর্যন্ত নতুন স্টেট আসছে, আমরা এটা চলতে থাকবে। যখন পুরনো স্টেট রিপিট হওয়া শুরু হলো, তখন আমরা থামবো। থেমে স্টার স্টেট এবং এক্সেপ্ট স্টেটটাকে, এটা DF-এর জন্য স্টার স্টেট এবং এক্সেপ্ট স্টেটটাকে আমরা আইডেন্টিফাই করব, করে ওইটা থেকে আমি আমার DFA-টা এঁকে ফেলবো। শেষ। ঠিক আছে, এই হচ্ছে ট্রানজিশন। আজকে আমরা ফার্স্ট জিনিসটা করলাম হচ্ছে দেখালাম যে কিভাবে অ্যাপসিলন ট্রানজিশন থাকলে আমরা NF-এর স্টার স্টেট এবং অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে সে যেই স্টেটে যাচ্ছে, দুইটাকে নিয়ে DF-এর স্টার স্টেট তৈরি করলাম। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ঠিক আছে, বন্ধ।